বিশ্বকাপ উপলক্ষে বিটিভি নিউজের বিশেষ আয়োজন ফিফা আওয়ারে আজ নতুন পর্বে আসছি আমরা। সঙ্গে আছি আমি শামীম চৌধুরী, আমার সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আবু ফয়সাল আহমেদ এবং আনিসুর রহমান পল্টু, উনিও বিশিষ্ট সাংবাদিক। তা আমরা এই 24 ঘন্টা যে ম্যাচগুলো দেখেছি তার মধ্যে শুরুটাই করছি ফ্রান্স নরওয়ের ম্যাচ দিয়ে। ফ্রান্স 4-1 গোলে নরওয়েকে হারিয়েছে, সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়েছে, কেপ ভার্দে 0-0 গোলে সৌদি আরবে ড্র করেছে, স্পেন 1-0 গোলে উরুগুয়েকে হারিয়েছে, বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে, মিশর 1-1 গোলে ইরানের সঙ্গে ড্র করেছে। তো দর্শক, শুরুতেই আমরা চলে যাচ্ছি ফ্রান্স নরওয়ে ম্যাচ। যেহেতু দুটো দল কনফার্ম করেছে রাউন্ড অফ 32, সেই যেহেতু আপনি এটা ইকুয়েশন তেমন একটা ছিল না তাদের মধ্যে, কিন্তু দুইটা ম্যাচ আপনি শক্তির বিচারে এবং নানা কিছুর আলোচনা, যেহেতু আলোচনাটা ছিল হচ্ছে এমবাপে ভার্সেস আপনার আর্লিং হল্যান্ডকে নিয়ে, সেই জন্য ম্যাচটাকে দিকে সবার চোখ ছিল। কিন্তু আমরা দেখতে পারলাম যে আর্লিং হল্যান্ড কিন্তু ম্যাচে ছিলেন না, তাকে কোচ কিন্তু বিশ্রাম দিয়েছেন। একটু বলবেন কি হল্যান্ড না থাকা থেকে ম্যাচের উত্তেজনা কি একটু ভাটা পড়ছে না? আমি সবসময় ভাবি যে ফ্রান্স একটা মানে কোয়ালিটি টিম এবং বিশ্বমানের টিম, সে শেষ পর্যন্ত যাবে, কারণ তাদের অনেক স্টার প্লেয়ার আছে, এমবাপ্পে আছে, ডেমবেলে আছে, আরও অনেক আছে আর কি। তা এখন ডেমবেলের যে পারফরমেন্স, ডেমবেলে গতবার ব্যালোদিওর উইন করছে আর কি। তখন ও দেখলাম যে লাস্ট 23 মিনিটে বোধ হয় 23 মিনিটে 3টা গোল সে কমপ্লিট করে ফেলছে আর কি। তার যে কোয়ালিটি সে দেখাইছে আর কি। তো এরকম একটা যদি হাই পারফরমেন্স একটা প্লেয়ার থাকে, তাহলে যে কোনো টিমের জন্য এটা পজিটিভ দিক। ফ্রান্স প্রথম থেকেই তারা সিরিয়াস, তাদের কোনো নাই যে ক্যাজুয়ালিটি নাই যে না আমি ডেমবেলেকে দিব, এমবাপ্পেকে রেস্ট দিব, যে এখন মানে তারা ফুল স্ট্রেংথ নিয়ে খেলেছে। ফুল স্ট্রেংথ নিয়ে খেলছে। এখন তাদের টার্গেটেই বোঝা যায় সে তারা খুব স্পিডে স্টার্ট করছে এবং স্পিডে গিয়ে ফিনিশ করতে চায় আর কি। একটু বলবেন ডেমবেলেও তো অনেক বড় স্টার, কারণ আপনি ফিফা ব্যালন ডিওর জেতা তো সহজ কথা না, এই কম্পিটিটরটা অনেকেই ছিলেন। তা আপনি ডেমবেলের এই পারফরমেন্সটাকে কীভাবে দেখছেন? হ্যাঁ, ডেম্বেলের পারফরমেন্সের আগে আমি একটু বলতে চাই যে আপনার গতকালকে আসলে যে ফ্রান্স এবং নরওয়ের যে ম্যাচটা হয়েছে, নরওয়ের কিন্তু আপনার রেগুলার 11-এর 10 জন প্লেয়ারকে রেস্ট দেওয়া হয়েছে ইনক্লুডিং হালান্ড। আপনি চিন্তা করেন যে প্রথম যে ম্যাচ তারা খেলছে 10 জন প্লেয়ারকে আপনার রেস্ট দিয়েছে যে আপনার ফ্রান্সের এগেনস্টে। একজন শুধু স্টপার, সে হলো রাইট ব্যাকে খেলছে। দ্যাটস মিন তারা এই ম্যাচটাকে আসলে যে ওইভাবে গুরুত্ব সহকারে নেয়নি। কোচ একদম টোটালি দেখেন যে 10টা প্লেয়ারকে টেস্ট করে নিল যে আপনার লাস্ট ম্যাচের আগে যে আমি রাউন্ড অফ 32-তে যখন যাব কোন প্লেয়ারটা সাইড বেঞ্চটা পরীক্ষা করে নিল। স্কোর যদিও 4-1, স্কোর 4-1, কিন্তু খেলাটা আসলে যে অত ইজি ছিল না আসলে যে ফ্রান্সের জন্যে। আপনার আমি যদি নরওয়ের স্কোয়াডকে বলি যে এটা হলো সেকেন্ড স্ট্রিং স্কোয়াড, কিন্তু তারা যথেষ্ট ভালো খেলেছে, আসলে যথেষ্ট ভালো খেলেছে। তারা আপনার চান্স ক্রিয়েট করেছে এবং ইভেন সেকেন্ড হাফে যে 4-3 হওয়ার 4-1 হওয়ার আগে এটা 3-3ও হয়ে যেতে পারত। সেই একই সাথে আপনার বোথ টিমের গোলকিপারদেরও আসলে অসাধারণ পারফরমেন্স ছিল, যে নরওয়ের ফুল শক্তিটা আসলে যে তারা রাউন্ড অফ 32-তে আসলে যে দিবে। আর ডেমবেলের যে কথাটা বললেন, ডেমবেলে তো আসলে যে অসাধারণ প্লেয়ার, নো ডাউট। আপনার বাম দিক থেকে ফ্রান্স যে খেলাটা গতকালকে বিল্ড আপ করছে, ডান দিক থেকেই বিল্ড আপগুলো হয়েছে। এবং ডেমবেলে যে গোল 3টা করেছে, এর পিছনে কিন্তু এমবাপ্পের হলো 2টা অ্যাসিস্ট। এমবাপ্পে হয়তো গোল করেনি কালকে, হয়তো সে গোল পায়নি, কিন্তু সে অনেক ক্লোজে গিয়েছিল বেশ কয়েকবার, 4টা গোল প্লাস হচ্ছে 2টা অ্যাসিস্ট। সে গতকালকে ডেমবেলের গোলের পিছনে কিন্তু তার হলো 2টা সুন্দর অ্যাসিস্ট ছিল। সেই অ্যাসিস্ট থেকে আপনার ডেমবেলে কিন্তু গোল করে বের হয়ে গেছে। তা নো ডাউট ফ্রান্স তো ধরেন যে আপনার গতবারের রানার্স আপ টিম, 2বারের চ্যাম্পিয়ন টিম, এবং আপনি যদি 3টা দল বা 5টা দলকে যদি রেসে রাখতে চান যে টাইটেল এবার কে জিতবে, নিঃসন্দেহে আপনার ফ্রান্স তাদের ভিতরে রয়েছে। শক্ত প্রতিপক্ষ ছিল 2 জনে, এবং এটা অনেকটা নরওয়ে আসলে যে তাদের সাইড বেঞ্চটা চেক করে নিল বিফোর নকআউট স্টেজ, এবং আমার মনে হয় যে এটা তাদের নেক্সট অনেক উপকার হবে, যে কোন প্লেয়ার আসলে যে কতটুকু ইউটিলিটি হবে বা কতটুকু ইউজ করতে পারবে। কোচ একদম 90 মিনিটস খেলিয়ে আর আসলে দেখে নিতে পারলো। আপনার একই সঙ্গে 2টা ম্যাচ হচ্ছে, এইটার মানে ইকুয়েশনটা 2 দিকে চোখ রাখতেছে, বিষয়টা কেমন লাগে?
82-তে ঘানার একটা ম্যাচের একটু সমস্যার জন্য যে ওই প্লেয়াররা ছেড়ে দিছে বা প্লেয়ার আগে ম্যাচ দেখে আগে ইকুয়েশন করে তারপর খেলে, এরকম একটা অভিযোগ করছে। তারপর থেকে ফিফা এটা পরবর্তী 86 থেকে, যেমন ম্যারাডোনার বছর যেটা বলি আমরা, যে ম্যারাডোনা এককভাবে চ্যাম্পিয়ন করেছে আর্জেন্টিনাকে, তখন থেকে আপনার যখন তৃতীয় ম্যাচটা গ্রুপে 3টা করে খেলার তৃতীয় ম্যাচটা সবসময় একই সাথে হবে, যাতে এই জিনিসটা তারা করতে না পারে, যে যাতে মানে ইকুয়েশনটার জন্য আগে থেকে সেট না করতে না পারে। দুইটা খেলা একসাথে ইকুয়েশন করতে হয়। এরকম আমাদের যখন খেলা হচ্ছে তখন আবার ওই খেলার স্ক্রিনে আরেকটা খেলার কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে আর কি। এটা হঠাৎ হঠাৎ হ্যাঁ, হঠাৎ হঠাৎ আস্তে আস্তে। তাই এখানে দেখা গেল যে না, আসলে ইন্টারেস্টিং লাগতেছে আর কি। এটা আসলে সবার জন্য জিনিসটা ঠিক আছে, এখানে নিরপেক্ষতা সম্পূর্ণভাবে চলে আসতেছে আর কি। আর খেলাটাও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কোনো কথা উঠবে না, সেরকমই। তাই এটা ফিফার খুবই ভালো উদ্যোগ, এবং এই অনুযায়ী আমাদের দেশও এরকম করা উচিত আমি মনে করি। একই সময় তো সেনেগাল এবং ইরাকের খেলা হলো। সেনেগাল তো পুরোপুরি ইরাককে আউটপ্লেট করে দিল, 5-0 তারা জিতলো। এটা সেনেগালের একটু বিলম্বে সেনেগালের এটা দেখলাম না আমরা। এটা আসলে যে এশিয়ার টিম এক্সপেক্টেডই ছিল আসলে সেনেগাল জিতবে। সেনেগাল ব্যবধান তো অনেক বড়, তো ব্যবধান ধরেন যে অন্যান্য ম্যাচগুলো আপনি যদি দেখেন যে ছোট টিম, আমরা যেটা যে অর্থে ছোট বলি আর কি, শক্তির তারতম্যে, সেই দিকে কিন্তু এরকম ধরেন 7-1ও তো এই বিশ্বকাপে হয়েছে, তাই না? আপনার 5-0ও হয়েছে। তাই সেই হিসাবে ইরাক অনেক দিন পরে ওয়ার্ল্ড কাপে গেল, এশিয়ার টিম, সেই হিসেবে এটা এক্সপেক্টেড ছিল যে আপনার সেনেগাল জিতবে। কিন্তু যে 5-0 একটু বেশি বড় হচ্ছে, তারপরে আপনি যদি ম্যাচের দেখেন, কনটেক্সট দেখেন, খেলার ধরন দেখেন, তাহলে আসলে যে আনএক্সপেক্টেড না আসলে যে এটা সেনেগাল জিতছে। আর একটা সবচেয়ে হচ্ছে যে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে এশিয়ার টিমগুলো এবার আসলে যে 8টা টিম খেলছে, গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু এশিয়ার টিমগুলো অনেক ভালো পারফর্ম করছিল। যে এবার রাউন্ড অফ 32-তে মাত্র 2টা টিম, জাপান কনফার্ম করছে আর অস্ট্রেলিয়া কনফার্ম করছে। তাই সেই অর্থে যে শুধু ইরাক না, ইরাক, জর্ডান, উজবেকিস্তান আপনি যদি দেখেন, ইরানের তো এখনো ঝুলে আছে না, আমি বলছি ইরানের সুযোগ আছে, যে জর্ডান, উজবেকিস্তান, এদেরও কিন্তু যে এশিয়ান টিম হিসেবে তারা খুব একটা ওই ভালো করতে পারেনি। আমরা ফার্স্ট রাউন্ডে যখন এশিয়ার খেলা দেখলাম, জাপান, কোরিয়া, তারপরে হলো আরও কিছু টিমের তারা উইন করলো, ড্র করলো, তাতে মনে হচ্ছিল যে একটা ভালো আমরা একটা পারফর্ম দেখতে পারবো এশিয়ার। কিন্তু ফাইনালি আসলে যে ওই দেখা যায় যে টপে যারা আছে আমাদের এশিয়ার, যে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, তারাই আসলে যে আলটিমেটলি একটু ভালো করার সুযোগ পেয়েছে। তা আমার কাছে মনে হয় যে এটা আনএক্সপেক্টেড ছিল না আসলে যে এই রেজাল্টটা। দর্শক, আলোচনা তো জমেই গেছে, কিন্তু আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত অপেক্ষা থাকুন। ফিফা বিশ্বকাপ 2000 ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। কেপ ভার্দে কিন্তু শুরু থেকেই আপনার এই বিশ্বকাপে একটা অন্য ধরনের দল হিসেবে তারা আবির্ভূত হয়েছে। তাদের বিশ্বকাপে অভিষেক ছোট্ট একটা দেশ, তারা শুরুতে স্পেনকে প্রতিহত করেই কিন্তু তারা শুরু করেছে, তাই না? কালকে যে লাস্ট ম্যাচটাও তারা ড্র করেছে, কোনো ম্যাচে তারা হারেনি। এই জায়গাটাকে কেমন লাগছে কেপ ভার্দের এই ফুটবল স্ট্র্যাটেজি নিয়ে? কেপ ভার্দে যে 6 লাখ জনসংখ্যার দেশের মধ্যে যে কেপ ভার্দে একটা টিম তৈরি করছে, এত ফাইটিং স্পিরিট টিম তৈরি করছে, এটা আসলে একটা দৃষ্টান্তমূলক আর কি। আমি মনে করি যারা আপনার এবার বিশ্বকাপে জয়েন করতে পারে নাই, যারা কোয়ালিফাই করতে পারে নাই, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক ব্যাপার আর কি। আমাদের বাংলাদেশের অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছে যে কেপ ভার্দে যেতে পারে, আমাদের বাংলাদেশ কেন যেতে পারে না। তা এখন কথা হলো যে আপনার কেপ ভার্দে তাদের প্ল্যান অনুযায়ী আপনার জিনিসটা ফুটবল স্ট্রাকচার তৈরি করছে, এবং সেই অনুযায়ী তারা এগিয়েছে এবং তারা সফল অর্জন করছে, এবং ধারাবাহিকভাবে তারা রেজাল্ট ভালো করতেছে আর কি। এখন এই যে আপনার ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করতেছে, এটা একটা অ্যাকচুয়ালি দৃষ্টান্তমূলক। আমি মনে করি যে আপনি তো বাংলাদেশ টিমে খেলছেন, এক সময় তো আপনি
যখন সামির শাকের ছিল তখন তো একটা ফরমেশন ছিল যে আমাদের ডিফেন্স অ্যান্ড কাউন্টার অ্যাটাক, আপনারা ডিফেন্সটাকে জমাট রেখে তো কাউন্টার অ্যাটাক করেন, তার সুফলও পেয়েছেন। কিন্তু আপনি 99 সাব গেমসে ফার্স্ট এভার গোল্ড আমরা জিতেছি, আপনি সেই টিমের সদস্য। একটু বলবেন যে এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা অনেকটাই তো সেই ধরনের ফরমেশনে কেপ ভার্দে খেলছে, যারা ডিফেন্স জমাট রেখে তারপরে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে। আপনার এই ফরমেশনটাকে কেমন মনে হচ্ছে? আসলে লো লাইন ডিফেন্স ব্লক একটা আছে, যে এখানে উপরে যে 10টা গোলকিপার ছাড়া উপরে যে 10টা প্লেয়ার থাকে, তো এর মধ্যে 9টা একটা প্লেয়ার রেখে 9টা প্লেয়ারই কিন্তু নিচে নেমে যায়, মাঝে মধ্যে কিন্তু 10টা প্লেয়ার কিন্তু নিচে নেমে যায়। এখানে ডিফেন্ডিং ব্লক তৈরি করে। এই ব্লকে কি করে, যখন অ্যাটাক করে তখন এখানে ব্লকটা যখন বল রিসিভ হয় তখন তারা সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাকে চলে যায়। স্পেনের সাথে কেপ ভার্দে ঠিক সেম ফরমেশনে খেলছে আর কি। না, ওটা অবশ্য বেশি একতরফা হয়ে গেছে। হ্যাঁ, একতরফা হয়ে গেছে। এই জিনিসটা আপনার পরবর্তীতে উরুগুয়ের সাথে যে 2-2 গোলে ড্র করলো, সেখানে কিন্তু কেপ ভার্দে আবার এই জিনিসটা কন্টিনিউ করে নেই পুরো ম্যাচে। তারা কিন্তু তখন কিছু অ্যাটাকিং কাউন্টার অ্যাটাকে গেছে। গেছে, ফ্রি কিকে গোল পাইছে, আবার ফিল্ড গোলও গোল পাইছে। এবং সৌদি আরবের সাথেও সে দেখা গেল ফুল 50% আপনার ডিফেন্ডিং ব্লকে খেলছে, প্লাস আবার অ্যাটাকিংও খেলছে আর কি। আচ্ছা আনিস, একটু বলবেন, ধরেন উরুগুয়ে তো বিশ্বকাপের তারা তাদের মাটিতে বিশ্বকাপটা শুরু হয়েছে, তারা বিশ্বকাপের ট্রফি 2বার জিতেছে। উরুগুয়েকে আপনার কি এত আগেই রাউন্ড মানে গ্রুপ রাউন্ড থেকে বিদায়, এটা কি প্রত্যাশিত ছিল কি? না, এটা তো অবশ্যই অপ্রত্যাশিত যে উরুগুয়ে আপনার সেকেন্ড রাউন্ড বরাবরই, মানে আমি যতদিন ওয়ার্ল্ড কাপ খেলা দেখা শুরু করছি, যে উরুগুয়ে আপনার গ্রুপ স্টেজ তারা পার হয়েছে এবং তারা গেছে। কিন্তু গতকালকের খেলা যদি দেখেন, যে গতকালকে তো আমি মনে করি যে উরুগুয়ের জিতা উচিত ছিল। 1-0 গোলে স্পেন জিতছে একটা, কিন্তু উরুগুয়ে আসলে যে তারা ডিজার্ভ করে যে 3 পয়েন্টস এখান থেকে। এখান থেকে 3 পয়েন্টস পেলে তো তারা পরবর্তী রাউন্ডে যেতেও পারতো। হ্যাঁ, আপনার এখান থেকে তারা ডিজার্ভ করে আসলে যে 3 পয়েন্টস। তারা যত অ্যাটাক করছে এবং যত চান্স ক্রিয়েট করছে, হ্যাঁ, কিন্তু তারা আনফরচুনেট করতে পারেনি। স্পেনও আপনার 1 গোল দিয়েছে, তারাও বারে করছে, যে আপনার বারে মারছে। কিন্তু সব মিলায় আমার কাছে কালকে খেলা দেখে যেটা মনে হয়েছে যে এখানে হলো আপার হ্যান্ড ছিল আসলে যে উরুগুয়ে। একটা জিনিস কি একটু চোখে পড়ছে না, ধরেন আপনি কাভানি, তারপরে আপনার যে সুয়ারেজরা নাই, তাদের রিপ্লেসমেন্টটা তাদের উরুগুয়ে তৈরি হয় নাই। কারণ আমরা আগে দেখেছি যে আপনার দূর থেকে ফ্রি কিকে গোল করার মতো অ্যাবিলিটি তাদের ছিল, অনেক দূর 40 মিটার দূর থেকেও তারা গোল করেছে, তাই না? এখন আমরা সেই জায়গাটা এটা ধরেন যে প্রত্যেক দলেরই আসলে যখন স্টার প্লেয়ার গুলো প্রডিউস হয় এবং তারা ওই লেভেলে পারফরমেন্স করে এবং তারা না থাকে, তখন সেই অ্যাবসেন্সটা আসলে যে ফিল হবেই আসলে যে। কিন্তু আমি ওই যেটা বললাম যে তারা আসলে যে গতকালকের যে ম্যাচ হয়েছে, তারা হলো যে মানে কি বলবো, যে তারা লাকি ছিল না। হ্যাঁ, মিশর ইরানের ম্যাচটা যে 1-1 গোলে ড্র হলো, তারপরও কিন্তু ইরানের আশাটা এখনো আছে। কিন্তু এই ম্যাচটাকে আপনি কিভাবে বলবেন যে ইরানের খেলাটাকে আপনার, ইরান যদিও আপনি কাউন্টার অ্যাটাক বেস্ট খেলেছে, কিন্তু ইরানের তো ফাইনাল অ্যাটাকগুলো অনেক অনেক ভালো অ্যাটাক ছিল শেষ 10-15 মিনিটে। মিশর 1 গোল আগে আছে, তো এখানে ওই স্ট্র্যাটেজি আর ওই ট্যাকটিক্সটা তার উচিত ছিল যে হ্যাঁ আমি অ্যাটাকিং করবো, কিন্তু আমাদের ডিফেন্স যাতে ঠিক থাকে আগে, যাতে এনি হওয়া যাতে আমরা গোল রিসিভ না করি। কিন্তু এই স্ট্র্যাটেজি যদি মিশর খেলতে পারতো, তাহলে মনে করি যে ইরানের লাস্ট মোমেন্টে যে ইরানের যে গোলটা দিল, তো এটা হতো না। তাই এখন ইরান সর্বাত্মক চেষ্টা করছে, প্রথমে নিজের জোন সেভ করে, পরবর্তীতে যেটা পারছে এইটা সেট পিসে হোক বা আপনার দেখা গেলো যে ট্যাকটিক্যালি হোক, অ্যাটাকিং করে একটা গোল আদায় করে নিচ্ছে আর কি। আচ্ছা আনিস, একটু বলবে যে ইরান তো এই নিয়ে সম্ভবত 5বার বিশ্বকাপে খেললো, প্রত্যেকবারই আপনার এর আগের 4বারও তারা ফার্স্টে মানে গ্রুপ থেকেই তারা বাদ পড়ে গেছে, ফার্স্টে মানে গ্রুপ স্টেজ পার করতে পারে নাই। কিন্তু এইবার তো ইরান অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তারা খেলতে আসছে, তারা নিজেরা বেস ক্যাম্প পর্যন্ত তাদের করতে হয়েছে মেক্সিকোতে, সেখান থেকে খেলে এসে আবার চলে যেতে হচ্ছে নিরাপত্তার কারণে। এই যে আপনি ইভেন তাদের যে সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফে কিন্তু আপনি শুধুমাত্র হেড কোচ ছাড়া কাউকে দেখাও যাচ্ছে না আশেপাশে, যে তাকে যে অ্যাসিস্ট করবে সেই স্টাফও তাদের নেই। এবার আসলে যে তাদের ক্যাম্পেইনটা আসলে যে অনেক চ্যালেঞ্জিং ছিল। আপনি যেটা বললেন যে একটা টিম হলো আপনার ফ্লাই করে মেক্সিকো থেকে, আপনি ম্যাচের আগের দিন আগে তো ইউএস পারমিশন দিছিল যে ম্যাচ ডেতে আসবে, এসে তারা খেলবে, তাহলে তো অসম্ভব ছিল। যাই হোক, পরবর্তীতে ম্যাচ একদিন আগে আসার পারমিশন দিছে এবং সেখান থেকে আসলে যে এই পারফর্ম করা, আমি তো চিন্তা করি যে আপনি সার্বিক দিক যদি বিবেচনা করেন ইরানের আভ্যন্তরীণ বা আপনার যেখানে খেলতে গেছে সেসব মিলাই,
তারাও মানে অ্যাটলিস্ট তারা যদি আপনার এই বিশ্বকাপ থেকে বের হয়ে যায়, এখনও যেহেতু 3 পয়েন্টস আছে তাদের, আমি এখনও হয়তো সুযোগ থাকলেও থাকতে পারে। এটা এই লাস্ট 3টা গ্রুপের আজকে ম্যাচগুলো হয়ে গেলে বোঝা যাবে যে আপনার বেস্ট থার্ড যে 8টা টিম যাবে আর কি, তারা কারা হবে, যার ভিতরে অলরেডি আপনার 4 পয়েন্ট নিয়ে 3-4টা টিম আসলে যে কনফার্ম করে ফেলছে। আমি বলবো যে তারা আসলে যে মাথা উঁচু করেই আসলে যে বিশ্বকাপটা তারা এক্সিট হবে। মিশরও অনেক শক্তিশালী। ফয়সাল ভাই যেটা বললো যে ইরান আসলে যে তাদের অর্ধে তাদের আসলে রক্ষা করে ফেলছে, যে আমরা কনসিড করব না একটা করার পরে, তারপরে আমরা যদি গোল করে বের হয়ে যেতে পারি বা জিততে পারি তাহলে কারণ তারা তো আগে থেকে কনফার্ম করে ফেলেছিল। হ্যাঁ, কিন্তু ইরান আমার মনে হয় যে তারা চিন্তা করছে যে আসলে হারের চেয়ে যদি আমি 1 পয়েন্ট নিয়ে বের হয়ে যেতে পারি তাহলে তখন হয়তো আমার একটা সুযোগ থাকতে পারে 3 পয়েন্ট নিয়ে আসলে যে ওই যে বেস্ট যে 8 টিম আর কি, থার্ড ফিনিশার, সেখানেও হয়তো আমার একটা সুযোগ থাকতে পারে। যদিও এইদিকে স্কটল্যান্ড তারপরে আরও বেশ কয়েকটা টিমের কিন্তু 3 পয়েন্টস করে আছে, এবং এখানে কিছু ইকুয়েশন আছে যে কারা হলো টপ 8-এ যাবে। আমার মনে হয় যে ওই জায়গা থেকে হয়তো তারা ওইটা নিজেদের অর্ধটা মানে ডিফেন্সটা হলো কম্প্যাক্ট রেখে গোল কনসিড না করে যে মানে যদি আমি গোল নিয়ে আসতে পারি তাহলে তো আমার 3 পয়েন্ট হয়ে গেল, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরকম তাদের একটা প্ল্যান থাকলেও থাকতে পারে যে মাথায় এটাই করতে পারে। বাট তারা যা খেলছে, এবং আমার মনে হয় যে স্টিল তাদের জন্য আনফরচুনেট এই জন্য কেপ ভার্ডে হলো 3টা ড্র নিয়ে তারা আসলে যে রাউন্ড অফ 32-তে চলে গেছে, আর তারা 3টা ড্র নিয়ে এখনো আসলে যে তাদের ভাগ্য কি হবে আজকে রাতের জন্য ঝুলে আছে। তারপরেও আমার মনে করি যে সার্বিক দিক মিলিয়ে ইরান যে পারফরমেন্স করছে এটা তাদের হলো মানে তারা দে উইল লিভ দ্য গ্রাউন্ড উইথ হেড হেল্ডস অন হাই আসলে। আচ্ছা, ইরানের প্রাইড নিয়েই আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সেই পথ অপেক্ষা থাকুন। ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। ফয়সাল, একটু আলোচনার শুরুতে আসবে পানামা ইংল্যান্ড, কারণ আপনি দেখেন যে ইংল্যান্ড কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় আছে, তারা 4 পয়েন্ট তাদের, আর পানামা তো জানেন পানামা তো কোনো পয়েন্ট এখনো পায়নি। এই ম্যাচটা কি আপনি অনসাইডেড ম্যাচ মনে করছেন কি না? পানামা ইংল্যান্ড আমি মনে করি যে লাস্ট খেলা অবশ্যই পানামা তার সর্বোচ্চ দিয়ে লড়বে, ইংল্যান্ডকে ধরার জন্য চেষ্টা করবে আর কি। তবে ইংল্যান্ড খুবই স্ট্রং টিম, বেলিংহাম আছে, তারপর আপনার কেইন আছে। কলম্বিয়া পর্তুগালের ম্যাচ, কে গ্রুপের ম্যাচ, এখানে কিন্তু কলম্বিয়া কিন্তু এখনও পয়েন্টে এগিয়ে, তারা কিন্তু 2টা ম্যাচ 2টাই জিতেছে, সেখানে আপনার পর্তুগালের পয়েন্ট তো 4। একটু বলবেন কি যে পর্তুগালে তো এখন আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো শুধু না, পর্তুগালে তো এখন সবাই ফর্মে ফিরে আসছে, এই জায়গাটা আপনি পর্তুগালের এবং এই ম্যাচটাকে পর্তুগাল আর কলম্বিয়ার ম্যাচটাকে কীভাবে দেখতে যাচ্ছেন? আমি মনে করি যে এই ম্যাচটা সবচেয়ে ভালো হবে, আমাকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, খুব ফাইটিং হবে আর কি। এখন পর্তুগালও চাবে যে তাদের বিগত একটা খেলায় কঙ্গোর সাথে ড্র করছে, তারপরে এর সাথে জিতছে, 4 পয়েন্ট নিচ্ছে। হ্যাঁ, তো এখন কলম্বিয়ার সাথে লাস্ট খেলে, এখন তাদের সুনামের প্রতি বিচার করতে গেলে অবশ্যই কলম্বিয়াকে হারাইতে হবে পর্তুগালে, তো সেভাবে তারা খেলবে। আর কলম্বিয়াও চিন্তা করবে যে আমি আর আমার ঝুলিতে 6 পয়েন্ট আছে, আমি কনফিডেন্টলি খেলবো আর কি। তো এই ম্যাচটা খুবই ভালো হবে, আমি মনে করি খুব প্রতিদ্বন্দ্বিতা হবে আর কি। পল্টু, এর আগে ম্যাচে কিন্তু গোল করে আপনার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যাচ শেষে বলেছে আই অ্যাম ব্যাক, মানে উনি তার এক্সপ্রেশনটা এমনই ছিল যে আই অ্যাম ব্যাক, দ্যাট মিনস হচ্ছে উনি যে ফর্ম ফিরে পেয়েছেন বিশ্বকাপে, এবং উনি যে একটা রেকর্ডও করে ফেলেছেন, তাই তো না? টানা 6টা ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে গোল আছে। একটু এই ম্যাচে আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কিভাবে দেখতে চাচ্ছেন? না, ধরুন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোয়ালিটি নিয়ে তো আসলে যে কোনো মানে ডাউট নাই যে তার গোল স্কোরিং অ্যাবিলিটি বা দেখেন প্রথম ম্যাচে যখন যে আসলে যে তারা ড্র করলো কঙ্গোর সাথে, তখন একটা ছিল যে রোনাল্ডো একটা বার্ডেন টিমের জন্য,
এরকম একটা কথা উঠছিল। তখন তো বল হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ঠিক হ্যাঁ, মতো দেওয়া হয় কিন্তু আসলে যে ওই ম্যাচে রোনাল্ডো বার্ডেন ছিল না, খেলাটাই আসলে যে তারা ওইভাবে খেলতে পারেনি আসলে যে আপনার, এবং সেটা সেকেন্ড ম্যাচেও এসে আপনার কিন্তু তারা প্রুভ করছে যে তারা একটা টিম হিসেবে খেলছে, এবং রোনাল্ডো এই বয়সে আপনার যেভাবে ফিনিশগুলো করছে যে আসলে যে এটা কোয়ালিটি ফুটবলার ছাড়া এটা সম্ভব না, আমার যেটা মনে হয়। তা এখানে অবশ্যই রোনাল্ডো যেটা বলছে যে আই অ্যাম ব্যাক, কারণ একটা ফুটবলার যখন একটা লিন পিরিয়ড যায় তার হলো হয়তো সব কিছুই আছে কিন্তু কনফিডেন্সের একটু ঘাটতি থাকে, সেই কনফিডেন্সটা যখন আপনার গেইন করে ফেলে যে তখন কিন্তু সে তার আবার ফর্মে ফিরে আসতে পারে। বাট একটা জিনিস এটা অবশ্যই যে রোনাল্ডোর এখন যে বয়স, এই বয়সে আসলে যে একটা যে কোনো ফুটবলারের গতি, অ্যাজিলিটি আপনার এগুলো কিন্তু কমে আসে, যে সেই আগের হলো আপনার 25-27 বছরের রোনাল্ডো তরুণকে দেখা পাওয়া যাবে যাবে না না। আসলে যে, এবং দেখতে চাওয়াটাও আমাদের জন্য ঠিক হবে না। যেরকম মেসি খেলছে, কিন্তু মেসি কি সেই আগের মেসি সারা মাঠ ধরে খেলে না, যে এই রোনাল্ডো আসলে যে এরা এমনই প্লেয়ার যে কোনো ম্যাচে আসলে ডিফারেন্স তৈরি করে দিতে পারে, সেই যদি তারা জায়গা মতন সুযোগ পায় আর কি। যে গ্রুপে কিন্তু আর্জেন্টিনা তো কনফার্ম করছে সবার আগে, এবং তারা 6 পয়েন্ট পেয়ে 2 ম্যাচে টানা জিতছে এবং খুব তাদের জয়টাও খুব প্রত্যাশিত ছিল। এখানে কিন্তু আলজেরিয়া এবং অস্ট্রিয়া তাদেরও কিন্তু একটা সম্ভাবনা আছে, তারাও কিন্তু আপনার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে, কিন্তু একটা তাদের দুই দলেরই কিন্তু 3 পয়েন্ট করে আছে। এই জায়গাটা আপনি কি মনে করছেন যে আজকে এই ম্যাচটা কেমন ম্যাচ হবে? এই ম্যাচটা আমিও তো মনে করি যে যেমন পর্তুগাল আর কলম্বিয়া যেরকম ম্যাচ হবে, আমি মনে করি আলজেরিয়ার এই ম্যাচটা অস্ট্রিয়ার ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কিন্তু সবাই চাবে আপনি বিশ্বকাপের কোনো ম্যাচই তো হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এখন সবাই সবার শক্তি নিয়ে নামবে আর কি। মানে আগামীকাল শেষ হচ্ছে কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ আর্জেন্টিনা জর্ডানকে দিয়ে। তো এই ম্যাচকে নিয়ে তো অনেক প্রেডিকশন আছে। প্রেডিকশনটা হচ্ছে যে আপনি তো মিরোস্লাভ ক্লোজকে টপকে তো অনেক উপরেই আছে গোল সংখ্যায়, 18টি গোল এখন মেসি, হ্যাঁ মেসি, এবং আপনি মেসি কিন্তু আর্জেন্টিনার 5টা গোল দিয়েছে, 5টাই মেসির পা থেকে এসেছে, মেসি ছাড়া আর কেউ স্কোর করতে পারছে না। আপনি এই ম্যাচটাতে আর্জেন্টিনা জর্ডানের ম্যাচে আপনি কি টিম গেমটা আশা করছেন নাকি আবারও মেসি নির্ভরতা আশা করছেন? আসলে যে কালকের ম্যাচে মেসি খেলবে কিনা আমার সেটাও একটা না, খেলবে না, যে সন্দেহ আছে, এই জন্যে যে আপনার আর্জেন্টিনা কিন্তু আপনার কনফার্ম করে ফেলছে এবং তারা গ্রুপ টপও কিন্তু হয়ে গেছে। আসলে যে কালকের ম্যাচ যদি তারা হারেও, তাহলেও তারা হলো গ্রুপ টপেই থাকবে। আপনি যেরকম শুরু থেকে আমরা বলছিলাম যে আপনার গতকাল যে ফ্রান্স এবং নরওয়ের যে ম্যাচ হয়েছে, নরওয়ে কিন্তু হারান সহ 10টা প্লেয়ারকে রেস্ট দিয়েছিল। তাহলে কি আমরা এই ম্যাচেও আমার মনে হয় যে আপনার স্কোলানি কিছু রেস্ট দিতে পারে আর কি। সেক্ষেত্রে আসলে যে মেসিকে খেলবে কি খেলবে না, এটা কোচের ডিসিশনের উপরে নির্ভর করছে। কিন্তু আমার মনে হয় যে এই আর্জেন্টিনার যে কালকে যে জর্ডানের সাথে ম্যাচ খেলবে এশিয়ার টিম, আমি ধরছি যে এটা ওয়ান সাইডেড ম্যাচ হবে। হ্যাঁ, এটা এখানে যদি মেসি বসেও থাকে তাহলেও ওয়ান সাইডেড ম্যাচ হবে। এটা বিগ স্কোরিং এর ম্যাচ হবে কিনা? বিগ স্কোরিং ম্যাচ না, অত হবে না, কিন্তু আমার মনে হয় যে কোচ আসলে যে বিগ স্কোরিং এর দিকে খেয়াল করবে না। তার সাইড বেঞ্চ অনেকে ইনজুরি ছিল, তারা রিকভার করে ফিরছে, তাদেরও হয়তো টেস্ট করবে আমার মনে হয়। এখানে আপ ফ্রন্টে আপনার আলভারেজ হয়তো আসতে পারে, ওটামেন্ডি তো আপনার রোমেও আপনার ইনজুর্ড, ওটামেন্ডি তো হয়তো ব্যাকলাইনে আসবে। এবং উপরে আরো যারা আছে, যে লাউতারো মার্টিনেজের জায়গায় আলভারেজ আসতে পারে, ইভেন হলো আপনার মেসিকে না খেলাইলে হলো মার্টিনেজ আসতে পারে। আমার মনে হয় যে এই ম্যাচটা আসলে যে কোচ হয়তো অনেক চেঞ্জ নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে মেসিরে আমার মনে হয় যে রেস্ট দেওয়ার সম্ভাবনা আমি বেশি দেখছি, কারণ এখানে এককভাবে আসলে মেসির রেকর্ড করা তো কোনো ব্যাপার না। এখন তাদের টার্গেটই থাকবে আসলে যে তাদের 4th কাপ নেওয়ার। তাই সেইটা করতে গেলে আপনার মেসির মতন প্লেয়ার, মেসির বয়সও হয়েছে, এবং রেস্ট দিলে তারা হলো রাউন্ড অফ 32-তে আসলে যে আরও স্ট্রংলি ওই ম্যাচে ফিরতে পারবে। সেই হিসাবে এখন দেখার বিষয় আসলে যে স্কেলনের সেকেন্ড প্ল্যান হিসাবে আপনি মেসিকে বসিয়ে, ইন কেস মেসি, আপনি কি একই জিনিস মনে করছেন? সেকেন্ড প্ল্যান হিসাবে আপনি স্কেলনি এটাও প্রোভাইড করতে পারে যে মেসি যদি না থাকে তখন আমাদের টিম কীভাবে খেলবে, হয়তো সেটারই ডেমো নেক্সট ম্যাচে এই ম্যাচটাতে হতে পারে। স্কেলনি সেই প্ল্যানটাও করতে পারে, তাই না? যে হয়তো মেসিকে, আমি যতটুকু শুনলাম যে নিউজে শুনলাম যে মেসিকে এটা ড্রপ দেবে আর কি, আগে মানে খেলাবে না, সেকেন্ড টিম নিয়ে
আগাবে আর কি। মেসি না, আমার মনে হয় যে আরও মিডফিল্ডে ব্যাকলাইন দিয়ে আমার মনে হয় যে 4-5টা চেঞ্জ আসতেই পারে আসলে, যে আপনি যে ম্যাচে আসলে যে পাওয়ার কিছু নাই সেই ম্যাচে আপনি আপনার যারা নো ডাউট যদিও হলো আর্জেন্টিনার একমাত্র হলো মেসি গোল করছে, কিন্তু এই দলের গোল করার ক্যাপাসিটি বা অ্যাবিলিটি অনেকের আছে। আমার 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 মনে হয় যে স্কলানি এই সুযোগটা আসলে যে রাউন্ড অফ 32-র আগে মিস করবে না, যে আসলে যে তার সাইড বেঞ্চ যারা প্রুভেন কিন্তু ইনজুরির কারণে বিভিন্ন কারণে হয়তো ফুল টাইম খেলতে পারিনি বা গত ম্যাচগুলোতে সাবস্টিটিউট নামাইছে, তাদের হলো আসলে যে স্টার্টিং 11-এ আসলে যে সে ট্রাই করতেই পারে। দর্শক, আলোচনা অনেক শুনলেন, আমরা রাউন্ড অফ 32-তে যাচ্ছি নেক্সটেই। এটাই হচ্ছে আপনার এখন গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচগুলো নিয়ে আলোচনা করলাম। আমাদের সঙ্গে যে অতিথি দুজন ছিলেন আবু ফয়সাল এবং আনিসুর রহমান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ বিটিভির স্টুডিওতে আসার জন্য। ভবিষ্যতে আপনাদেরকে আরও পাবো। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। বিটিভিতে বিশ্বকাপ দেখুন, বিশ্বকাপ আনন্দে মাতুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।